মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকরাও ইরানের রেজিমের পতন চাচ্ছে। মধ্যপ্রাচ্যে এককভাবে ইসরায়েল রাজত্ব করবে, এতেও মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্য কোনো শাসকের আপত্তি থাকবে না। আরবরাও ইরানের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, যা যুদ্ধে জড়াবে, এবং ওয়েস্টার্নের অনেক দেশ তারাও হচ্ছে আমেরিকার পক্ষ হয়ে ইরানে আক্রমণের সিদ্ধান্ত নিচ্ছে। ভয়াবহ ব্যাপার হলো যে আরবের মধ্যে আরবের সামরিক শুধুমাত্র মার্কিন সেনাঘাঁটি নয়, বরং বেসামরিক স্থাপনায়ও আঘাত এনেছে। ট্রাম্প এবং হচ্ছে ইসরায়েল যে মিশন নিয়ে হামলা করেছিল, এটা মোটামুটি তারা সফলতার দিকে যাচ্ছে না। ইসরায়েলে হচ্ছে স্মরণকালের ভয়াবহ হামলা হয়েছে। ইরান হচ্ছে তাদের আয়রন ডোম ভেদ করেও যতটুকু আক্রমণ করেছে, এটা একেবারেই লজ্জাজনক ব্যাপার তাদের জন্য। এই আক্রমণের বিশেষ তাদের মিশন হচ্ছে যে ইরানের রেজিম চেঞ্জ করা, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করার লক্ষ্য নিয়ে তারা আক্রমণটা করেছে। এর জন্য তারা প্রধান টার্গেট করেছে সুপ্রিম লিডারকে। তারা ধারণা করেছে যে যদি খামেনিকে হত্যা করা যায় তাহলে ইরানের রেজিম চেঞ্জ হবে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এই বর্তমান যে পরিস্থিতি, আমরা যুদ্ধ বিগ্রহ পরিস্থিতি দেখতে পাচ্ছি, এটা আমাদের কারো কাঙ্ক্ষিত ছিল না বা আমাদের কল্পনায় ছিল না যে আমরা এত দ্রুতই হচ্ছে এত ভয়াবহ একটা যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছি, বা আমরা যুদ্ধে জড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যগুলো। ইরান তাদের ইতিহাসের নজিরবিহীন হামলা ইসরায়েলে করেছে, এবং ভয়াবহ ব্যাপার হলো যে আরবের মধ্যে আরবের সামরিক শুধুমাত্র মার্কিন সেনাঘাঁটি নয়, বরং বেসামরিক স্থাপনায়ও আঘাত এনেছে। যেটা খুবই আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে যে খুব শীঘ্রই হয়তোবা আরবরাও ইরানের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, যা যুদ্ধে জড়াবে, এবং যেটা আপনি বলছিলেন যে ওয়েস্টার্নের অনেক দেশ তারাও হচ্ছে আমেরিকার পক্ষ হয়ে ইরানে আক্রমণের সিদ্ধান্ত নিচ্ছে। সো এটা আমাদের খুবই এত দ্রুত আমাদের চিন্তায় ছিল না যে এত দ্রুত জড়াবে। এখন পর্যন্ত যতটুকু যুদ্ধ হয়েছে, ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে খুন করা হয়েছে, এবং সপরিবারে তার স্ত্রীও হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজকে ইন্তেকাল করছেন। তার পরিবারের অনেক সদস্যবৃন্দ মারা গেছে, এবং তাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক কর্মকর্তারাও হচ্ছে এই নিহতের তালিকায় রয়েছেন। এটা বড় ধরনের একটি ক্ষতি। তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে ইরানের যে আজকের এই যে আক্রমণ, ইসরায়েল বা হচ্ছে আমেরিকা যে ইরানকে আক্রমণ করছে যে মিশনে রেখে, সেই মিশন হচ্ছে তারা ইতিপূর্বে 12 দিন ব্যাপী যে ইসরায়েলে তারা যুদ্ধ করেছিল ইরানের সাথে, সেখানে তাদের মিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল বলা যায়, এবং সেটার প্রতিশোধের জন্যই হচ্ছে আজকের এই আক্রমণ। আজকের এই আক্রমণের বিশেষ তাদের মিশন হচ্ছে যে ইরানের রেজিম চেঞ্জ করা, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করার লক্ষ্য নিয়ে তারা আক্রমণটা করেছে। এর জন্য তারা প্রধান টার্গেট করেছে সুপ্রিম লিডারকে। তারা ধারণা করেছে যে যদি খামেনিকে হত্যা করা যায় তাহলে ইরানের রেজিম চেঞ্জ হবে, শাসন ব্যবস্থার চেঞ্জ হবে। কিন্তু আমরা দেখতে পারলাম যে এখনো পর্যন্ত ইরানের সরকারের ব্যবস্থা অথবা প্রশাসনিক চেইন অফ কমান্ডে কোনো ধরনের পরিবর্তন আমরা পাই নাই। রাজনৈতিক ব্যবস্থায় আমরা কোনো ধরনের পরিবর্তন পাই নাই। যুদ্ধ একেবারেই স্বাভাবিকভাবে, বরং ঐতিহাসিক সাহসী দুঃসাহসিক একটা আগ্রাসী মনোভাব নিয়ে তারা জবাব দিচ্ছে। এটা প্রমাণ করে যে ট্রাম্প এবং হচ্ছে ইসরায়েল যে মিশন নিয়ে হামলা করেছিল, এটা মোটামুটি তারা সফলতার দিকে যাচ্ছে না। এবং মানে কি এদের বড় একটা আয়াতুল্লাহ খোমেনি সাহেব মৃত্যুর পর যে ইরান ভেঙে যাবার মতো অবস্থা আমরা ভেবেছিলাম সেটি হয়নি, বরং না, এটি ন্যূনতম হয়নি। এটি যদি হতো তাহলে খুব শীঘ্রই হচ্ছে তারা আলোচনার টেবিলে বসে, যদি রেজিম চেঞ্জ হতো বা কোনো ধরনের তাদের মধ্যে সংকট তৈরি হতো, রাজনৈতিক অথবা অন্য কোনো সংকট তৈরি হতো, তারা দ্রুতই হচ্ছে সমঝোতার দিকে যেত। তারা হচ্ছে আলোচনার জন্য উদ্গ্রীব হয়ে তারা নিজেরাই যুদ্ধটাকে শেষ করে দিত ইরান। কিন্তু তারা আরো পুরো যেটা বললাম ভয়ঙ্কর ভাবে মধ্যপ্রাচ্যে তারা প্রতিশোধমূলক হামলা করেছে। এটা প্রমাণ করে যে আমরা এখান থেকে নিশ্চিত বুঝতে পারি যে ইরানের শাসন ব্যবস্থা এবং তাদের প্রশাসনিক চেইন অফ কমান্ডে ন্যূনতম ক্ষতি হয় না, যদিও তাদের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা গোয়েন্দা কর্মকর্তারা হচ্ছে এখানে নিহত হয়েছেন, রাজনৈতিক উপদেষ্টা ব্যক্তিবর্গরাও তারা নিহত হয়েছেন, কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসে না, কারণ তাদের শাসন ব্যবস্থাটা দীর্ঘদিনে একেবারেই পুরাতন নির্ধারিত। অন্যান্য আমাদের মতো গণতান্ত্রিক দেশগুলোর মতো একেবারে সব সময় জনগণের মাধ্যমে যে
একটা শাসন বা ভাগ্য নির্ধারণের ব্যাপার, এটা গতানুগতিক নয়। তাদের শাসনের মৌলিক ব্যাপারগুলো হচ্ছে পূর্ব নির্ধারিত এবং হচ্ছে ভবিষ্যৎ ছকও তাদের কাছে রয়েছে। ফলে এই খুমেনি চলে যাওয়ার পর খুমেনির আসন বা তার তার এই চেয়ারটা শূন্য হয়ে যায় না, তার এই চেয়ারের যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে বলবৎ আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তার মানে খুমেনিকে টার্গেট করে তারা যে পরিকল্পনার চিন্তা করেছিল যে আমরা রেজিম চেঞ্জ করব, আমরা দেখলাম যে সেই রেজিম চেঞ্জ হওয়ার কোনো সুযোগ এখনো পর্যন্ত নেই। পরবর্তীতে কতটুকু যাবে যদি এটা বিশ্বযুদ্ধের দিকে মোড় নেয়, অর্থাৎ পশ্চিমা অন্যান্য অঞ্চলগুলো ফ্রান্স সহ জার্মানি তারা যদি যুক্ত হয় ইসরায়েলের পক্ষে এবং ইসরায়েল সহ অন্যান্যরা, এবং আরবও যদি হামলা করে, তখন হয়তোবা বড় ধরনের একটা পরিবর্তন আসতে পারে, তবে এটা নিশ্চিত নয়। আরেকটা ব্যাপার হলো ইরানের যিনি হচ্ছেন, যাকে তারা ক্ষমতায় নিয়ে আসতে চাচ্ছেন, রেজা পাহলভির উত্তরসূরি, তাকে রাজা হিসেবে, তার বক্তব্যগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে তিনিও নিজেকে আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব তার বক্তব্যে প্রমাণিত হচ্ছে। তিনি চাচ্ছেন যে তিনি শাসন নিতে চান না ইরানের, তিনি বলছেন যে আমি এই সংকটকালীন মুহূর্তে অন্তর্বর্তীকালীন একটা সিচুয়েশনে আমি দায়িত্ব নিতে চাই, কিন্তু তিনি স্থায়ী দেশের রাজতন্ত্র, পূর্বের রাজতন্ত্র ফিরিয়ে আনা বা তার পূর্বের শাসন ফিরিয়ে আনার যে একটা আগে যে একটা জল্পনা কল্পনা ছিল, এই ধরনের কোনো ইঙ্গিত তিনি দিচ্ছেন না। তার মানে ব্যাপারটা তিনিও নিশ্চিত হয়েছেন যে খুমেনির নিহতের মধ্য দিয়ে ইরানের রেজিম চেঞ্জ করাটা সম্ভব নয়। তো আমরা আলটিমেটলি ধরতে পারি যে যে টার্গেটকে কেন্দ্র করে এই হামলাগুলো হয়েছে সেটা মোটামুটি তারা সফল হতে পারবে না, ব্যর্থ হয়েছে। অপরদিকে ইসরায়েলে হচ্ছে স্মরণকালের ভয়াবহ হামলা হয়েছে। ইরান হচ্ছে তাদের আয়রন ডোম ভেদ করেও যতটুকু আক্রমণ করেছে, এটা একেবারেই লজ্জাজনক ব্যাপার তাদের জন্য। আর একটা আমাদের জন্য একটা বিব্রতকর বা দুঃখজনক ব্যাপার হলো যেটা ইরানের পক্ষে মোটামুটি কেউ, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার জন্য যে দুইটা পক্ষে থাকা উচিত, দুইটা পক্ষ হয় না, এটা একপাক্ষিক চাপায়া দেওয়া যুদ্ধ মনে হচ্ছে। সুতরাং এটা এটা আমরা বলতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে হয়তো বা যাবে না যতক্ষণ না ইরানের পক্ষে ন্যূনতম একটা শক্তি এসে দাঁড়াবে, কয়েকটা শক্তি। কিন্তু আমরা মানে বাস্তব চিত্রটা, মধ্যপ্রাচ্যের যে কাতার, দুবাই, সৌদি আরব, তারা সরাসরি আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ হয়ে গেছে, ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে সরাসরি এবং প্রকাশ্যে। এবং হ্যাঁ প্রকাশ্যে, এবং এই হুম, হামলার পিছনে আজকের যে ইরানের উপরে হামলা, এই হামলার জন্য সৌদি আরবের ইনভলভ প্রেসার রয়েছে। ক্রিয়েট করা হয়েছে আরব শাসকদের পক্ষ থেকে, এবং এটা হচ্ছে আমেরিকার বক্তব্য। স্পষ্টত সৌদির যিনি বাদশাহ আছেন বিন সালমান, তিনি প্রেসার করেছেন, মৌখিকভাবে বলেছেন যেন হামলার দিকে না যায়, কূটনৈতিক এতে তৎপরতার আসলে মাধ্যমে ভবিষ্যতে না। এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলির আসলে কি অর্জন হবে বলে মনে করেন? আর আরেকটা বিষয় হলো, আম, আমরা শুনেছি যে নেতানিয়াহুর বাসভবনে কার্যালয়ে হামলা হয়েছে, সেটির অবস্থা কি? আর বিশেষ করে যেটি হলো যে গাজা উপত্যকায় যেভাবে সবসময় একটা রক্ষণশীল অবস্থাতে ছিল ইরানের পক্ষ থেকে, সামনের দিকে আসলে সেটি আর করতে পারবে কিনা, বা গাজাবাসীদেরও অবস্থা কি হতে পারে ভবিষ্যতে? এই সিচুয়েশনে গাজাবাসী, যদি ইরানের রেজিম পতন হয়, তাহলে গাজার যে যে ফিলিস্তিন কেন্দ্রিক যে স্বাধীনতাকামী সংগঠনগুলো আছে তারা একটা সংকটের মধ্য দিয়ে যাবে। তাদের একটা আলটিমেটলি তাদের চেইন অফ কমান্ড ভেঙে যেতে পারে। কারণ তাদের সবচেয়ে উল্লেখযোগ্য একটা সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট আসতো ইরানের রেজিম থেকে। যেহেতু ইরান যদি রেজিম যদি চেঞ্জ হয়, তাহলে এই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো বলা যায় যে একেবারে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে মানে ইসরায়েলের পুরোপুরি নিয়ন্ত্রণে ফিলিস্তিন চলে যেতে পারে, এবং যে নীতিতে আমেরিকার ছিল যে পুরো ফিলিস্তিনটা হচ্ছে ইসরায়েলের হাতেই নিরাপদ, ইসরায়েলের শাসকদের হাতে, তারা সেই নীতিতে চলে গিয়ে পুরোটাই ইসরায়েলের হাতে তুলে দিবে। আর ইসরায়েলের হাতে ফিলিস্তিনের দায়িত্ব দেওয়াতে মধ্যপ্রাচ্যের কারো মাথা ব্যথা নেই। মানে ফিলিস্তিনিরা ব্যতীত মধ্যপ্রাচ্যের অন্য কোনো শাসকের উল্লেখযোগ্য কোনো মাথা ব্যথার নেই যে মানে আমেরিকার বিরুদ্ধে গিয়ে তারা বলবে যে আমরা ইসরায়েলের এখানে একক অধিপত্য মানতে চাই না, আমরা ফিলিস্তিনের একটা অথরিটি এর চাই। এটার জন্য খুব একটা তোড়জোড় প্রেসার করবে না যদি ইরানের রেজিম এভাবে আমাদের চোখের সামনে চেঞ্জ হয়। তার মানে আমরা বলতে পারি ইরানের রেজিম চেঞ্জ হওয়ার সাথে সাথে ফিলিস্তিনের পরাধীনতাটাও মোটামুটি স্পষ্ট, মানে ইসরায়েলের অধীনে চলে যাবে গোটা ফিলিস্তিন। তখন কার্যত ফিলিস্তিন বলতে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, পুরোটাই হচ্ছে একটা ইসরায়েলের রাজ্যে পরিণত হবে বলে এটা ধারণা করা যায়। আচ্ছা, তার মানে আমি জাস্ট শেষ প্রশ্নটা করবো এরকম, 1 মিনিটে যদি বলেন যে ইরানের আদতে
ইরানের মানে চূড়ান্ত পতন এখনো হয়নি, বাট পতন হওয়ার একটা সম্ভাবনা আছে আপনি দেখতে দেখতে পাচ্ছেন। যদি সবগুলো দেশ যারা বলেছে এখন যুদ্ধযুক্ত, তারা যদি একত্রিত হয়ে হামলা করে, তাহলে হয়তো একটি ভয়ঙ্কর অবস্থা পাওয়া যায়। তো এক্ষেত্রে যে রাশিয়া এবং চায়না, চায়না তো একটা বড় বন্ধু ছিল ইরানের, তারা কি এগিয়ে আসবে বলে মনে হয় না আপনার? যদি এগিয়ে আসে তাহলে তো সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারস্পরিক তৃতীয় দ্বিপাক্ষিক বিষয়। একটা যুদ্ধের দিকে মন নেবে। তখন ক্যালকুলেশনটা আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। যদি দ্বিপাক্ষিক কোনো ধরনের বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন ক্যালকুলেশনটা সেই পক্ষ বুঝে তখন আমাদেরকে হয়তো বা ক্যালকুলেশন করতে হবে। কিন্তু এখন যেটা হচ্ছে, একপাক্ষিক ইরানের বিরুদ্ধে ইরানের পতন চাচ্ছে সবাই। মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকরাও ইরানের রেজিমের পতন চাচ্ছে, এবং পারিপার্শ্বিক মুসলিম অন্যান্য রাষ্ট্রগুলো পরিবর্তন চাচ্ছে। আর ইসরায়েল বা আমেরিকা তারা তো অ্যাকশনে ধন্যবাদ। আছে। এই অবস্থায় যদি ইরানের উপর হামলায় থেমে থাকে, মানে চলমান থাকে, এবং ইরানের পক্ষে কোনো চীন বা তাদের মিত্র যে শক্তিগুলো আছে তারা যদি অংশগ্রহণ না করে, তাহলে আমরা মনে করতে পারি ইরানের রেজিম পুরোপুরি হচ্ছে শেষ হয়ে যাবে, এবং মধ্যপ্রাচ্যে এককভাবে ইসরায়েল রাজত্ব করবে। এবং ইসরায়েলের যে স্বপ্ন তারা জাতিসংঘে উপস্থাপন করেছে, গ্রেটার ইসরায়েল করা এবং ইব্রাহিম অ্যাকর্ডিং হওয়া, এই ব্যাপারগুলোর মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হয়ে যাবে ইসরায়েল, এবং পুরো এককভাবে নিয়ন্ত্রণে তারাই করবে। যদিও এতেও মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্য কোনো শাসকের আপত্তি থাকবে না। আর যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে মন নেয়, তাহলে আমরা ধারণা করতে পারি তখন কোন পক্ষ হারবে জিতবে সেই অনুযায়ী হয়তো পরবর্তী ভবিষ্যৎ